আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শবাব একটাও কথা না বলে লম্বা কদম ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দরজায় শব্দ হলো সজোরে। ফাবিহা পাত্তা দিল না শাবাবের রাখে। শাবারও শুয়ে পড়ল। শাবাব রাতে এসে একপাশে শুয়ে পড়ল। ফাবিহা জেগেই ছিল। শাবাবের দিকে না ফিরেই বলল, নিজের লিমিটের কথা ভুলে যেও না। ওপাশ ক্রস করে এপাশে আসার চেষ্টা করলে ফল ভালো হবে না। শাবাব উঠে বসল। ফাবিহার হাত চেপে ধরে বলল, এই তুমি নিজেকে কি ভাবো? আমার যা ইচ্ছা আমি তাই করব। এটা আমার বাড়ি, এখানে আমার আধিপত্য চলবে, তোমার নয়। সবাই মিলে তোমাকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে বলে তোমায় এতক্ষণ সহ্য করছি। ফাবিহা হাতে ব্যথা পেল। হাত ছাড়িয়ে নিয়ে তেজি গলায় বলল, সেজন্যই বেহায়ের মতো আমার পেছনে পড়ে রইলে। নিজের বাবাকে পাঠিয়ে আমাকে নিয়ে এলে। তুমি আমাকে কি সহ্য করবে? তুমি তো আমাকে ডিজার্ভই করো না। তুমি যেমন থার্ড ক্লাস তেমনটাই ডিজার্ভ করো। হাতটা আবার মুচড়ে ধরল শাবাব। রাগে কাঁপছে সে। আমি থার্ড ক্লাস? নিজেকে দেখেছো তুমি? বাবাকে আমি পাঠাইনি, বাবা নিজেই গিয়েছে। আর তুমি নির্লজ্জ বলে বাবা বলার সাথে সাথেই চলে এসেছো। কি ভেবেছো আমার উপর রাজত্ব করবে? একদম মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে দেব। ফাবিহা ব্যথায় কুকড়ে উঠে শব্দ করল। আহ! শাবাব ঝাড়ি দিয়ে হাতটা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। ফাবিহা হাতের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে শাবাবকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার শখ জেগেছে। তারই ভুল ছিল। বাবার উপর রাগ দেখিয়ে এখানে আসা উচিত হয়নি। নিজের ভুলের জন্য এতটুকু কথা হজম করেই নিল। পরদিন ফাবিহাকে দেখতে তার শ্বশুর আর শাশুড়ির আত্মীয় স্বজন আসা শুরু করলেন। ফাবিহা নিজের নিয়ে আসা জামা কাপড় থেকে একটা কমলা রঙের জামা পরল। শাবাব আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। সে ভ্রুকুচকে বলল, এটা কি পরেছো তুমি? ফাবিহা যেন শুনতে পায়নি। সবকিছুতে কেন এই ছেলের কথায় পাত্তা দিতে হবে? সে ও না ঠিক করছে। শাবাবের রাগ উঠে গেল। প্রথমত এই রং তার অপছন্দ, দ্বিতীয়ত জামার গলা খুব বড়। সে কঠিন সুরে আদেশ দিল, অন্য একটা জামা পরে আসো। নিচে আমার জেঠু জেঠিমা কাজিনরা আছে। বিশ্রী লাগছে তোমায়। ফাবিহা কথা আর জবাব দিচ্ছে না। চুপচাপ ওনা ঠিক করা হয়ে গেল, বের হতে নিল। শাবাব ওর হাত ধরে ফেলল খপ করে। ফাবিহা কঠিন গলায় বলল, হাত ছাড়ো শাবাব। তুমি জামা খোলো। ফাবিহার চোখে আগুন। আমি খুলবো না, দেখি তুমি কি করো। বলার দেরি, শাবাবের হাত চলতে দেরি না। থ্রিপিসের পাশ থেকে ধরে টান দিয়ে জামার নিচের দিকটা ছিঁড়ে ফেলল। বিস্মিত হয়ে চোখ বড় করে তাকিয়ে রইল ফাবিহা। তার চোখের পলক পড়ছে না। শাবাবের কাজিন প্রিয়া চোখে হাত দিয়ে লজ্জা পাওয়ার ভান করে বলল, সরি, এই ভুল সময়ে এসে তোমাদের রোমান্স দেখে ফেললাম। ভাই এত রোমান্টিক। সে চলে গেল দৌড়ে। শাবাবও বেরিয়ে গেল। ফাবিহা ওভাবেই দাঁড়িয়ে রইল। এখনো তার মস্তিষ্ক সচল হয়নি। সাজেদা হুরাইনকে দেখতে এলেন স্বামীর সাথে। হুরাইন শাশুড়ির সব কিছু আগ বাড়িয়ে করতে যাচ্ছে। সাজেদা তাকে সাবধান করে দিলেন, এত উড়াউড়ির দরকার কি? 3-4 মাস রেস্টে থাকো। আবার রেস্টে বলতে সারাদিন শুয়ে থাকা নয়, একটু হাঁটাচলা করবে। হুরাইন মুখ লুকিয়ে হাসল। হুরাইনের ভাবি বললেন, তোমার শাশুড়ি দেখছি খুব যত্নবান। হুরাইন মুচকি হেসে বলল, আমার শাশুড়ির মন ভালো, শুধু মুখেই মায়ের মতো বকাবকি করেন। সাজিদা কান খাড়া করে শুনলেন ওনার কথা। কি বলছে দুজন মিলে। হুরাইনের কথা শুনে সন্তুষ্ট হলেও মুখ রেখেছেন ভার করে। বিকেলে চলে যাওয়ার সময় হলে হুরাইনের মা আবদার করলেন, আপা, মেয়ে আমার কাছে 2 মাস থাকুক। সাজিদা বললেন, আমি কি আপনার মেয়ের যত্ন নিতে পারবো না? না না আপা, আমি সেটা বলিনি। সাজিদা আবারও থমথমে গলায় বললেন, আচ্ছা, এখন আরো কিছুদিন থাকুক। যখন ভালো লাগবে তখন বললেই তাসিন এসে নিয়ে যাবে। হুরাইনের মা খুশি হলেন। হাসি মুখে বেয়ানকে বিদায় দিতে দরজা পর্যন্ত এলেন। সাজিদা আবারও পেছন ঘুরে হুরাইনকে বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, পানি খাবে, নয়তো শরীর দুর্বল হয়ে পড়বে। হুরাইন মনোযোগ দিয়ে শাশুড়ির কথা শুনে যাচ্ছে। ওদিকে তাসিন আর তার শ্বশুরের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আমার মেয়ে কিছু না বললেও আমি কিন্তু সব খবর রাখি জামাই। যেহেতু আমি জেনে বুঝে মেয়েকে বিয়ে দিয়েছি, তাই এইভাবে আড়ালে খোঁজ খবরটা নিতেই হচ্ছে।
আপনি নিজের কথা রাখতে পারেননি। আমি আপনার শর্তটাই মেনে নিয়েছি। এখন থেকে আমার মেয়ে আমার কাছেই থাকবে। আপনার বাইরের দিকটা না হয় আমি খোঁজ নেওয়া জানতে পেরেছি। বাড়ির ভেতর কি কি করছেন সেগুলো তো আমার অজানাই রয়ে গেছে। আমি শুধু মেয়ের ধৈর্য দেখে এতদিন চুপ করেছিলাম। আপনি এখনো বান্ধবীদের সঙ্গ ছাড়তে পারেননি। এসব কিছুতে বন্ধুত্ব হতে পারে না, ফিতনা ছাড়া কিছুই নয়। তাসিন চমকে উঠল জনাব আজাদের কথায়। হুরায়নকে সে ছাড়তেই পারবে না। বান্ধবীদের সাথে সে ইচ্ছে করে দেখা করেনি, গতকাল পথে একজনের সাথে দেখা। সে আগবাড়িয়ে কথা বলল। তাসিন কেবল কোনোভাবে উত্তর দিয়ে দ্রুত পাশ কাটিয়ে এসেছিল। দূরত্ব বাড়তে বাড়তে একসময় আর কথা বলাও হবে না। দূর থেকে দেখে তো আর সবকিছু শোনা বা বোঝা যায় না। তিনিই দেখেছেন, দূর থেকে দেখেই বিচার করে নিয়েছেন। তাসিন কিছুতেই শ্বশুরের কথা মেনে নিতে পারছে না। অসম্ভব, আমি হুরাইনকে ছাড়া থাকতে পারবো না। যদি হুরাইন নিজেই আপনার সাথে ফিরতে না চায়? স্তব্ধ চোখে ভীতি নামল তাসিনের। হুরাইন এমনিতেই বলে দিয়েছে সে তার সাথে ফিরবে না। এখন যদি বাবার কথা শুনে সত্যি সত্যি ফিরতে না চায়? তাসিন ভাই, বিয়ে করলেন আর দাওয়াতও দিবেন না? ভাবি কেমন সেটা তো দেখাইবেন না, দেখি ছবি দেখান। তাসিনের অজানা কারণেই হুট করে রাগ হলো, চোয়াল শক্ত হতে লাগলো। তবু কঠিন মুখে হাসি টেনে বলল, আমার স্ত্রীকে দেখার অধিকার তো শুধু আমারই ভাই। লোকটা রসিকতা করে বলল, কি বলেন ভাই? ভাবি কি বেশি সুন্দরী সেজন্যই দেখাতে চাচ্ছেন না? এবার আর ঠোঁটে হাসিটুকু রইল না তাসিরে। তার স্ত্রী কেমন বর্ণনা শুনে লোকটা কল্পনা করার চেষ্টা কেন করবে? শক্ত গলায় বলল, আমার স্ত্রী পর্দা করে, সে পর পুরুষের সাথে দেখা দেয় না। লোকটা যেন বিদ্রুপ করে হাসল। হয়তো ভাবলো এ আবার কোথাকার কোন হুজুর এলো। মুখে বলল, ভালো ভালো। তাসিন কথা শেষ দিয়ে বিদায় নিল। দুদিন ধরে হুরায়নের সাথে কোনো কথা হচ্ছে না। হুরায়ন ইচ্ছে করে ফোন তুলছে না। এদিকে শ্বশুর বাড়ি যাওয়াও তার নিষেধ। আজ আর কোনো কিছুর তোয়াক্কা না করে সন্ধ্যার পর শ্বশুর বাড়ি চলে গেল তাসিন। মেহমানখানায় না ঢুকে সোজা বাড়ির ভেতরে এসে দরজায় দাঁড়ালো। গলা খাঁকারি দিয়ে পুরুষ মানুষের উপস্থিতি জানান দিল। সামনের ঘরে কোনো মহিলা থাকলে সরে যাবেন। দরজায় দাঁড়ানোর 2 মিনিট পরে ভেতরে ঢুকলো তাসিন। পড়ে গেল শ্বশুরের সামনে। জনাব আজাদ হাতের কিতাব বন্ধ করে ভ্রু কুঁচকে চাইলেন। প্রশ্ন করলেন, আপনি এখানে কেন? থতমত খেয়ে গেল তাসিন, তবুও নিজেকে স্বাভাবিক রাখল। গম্ভীর স্বরে বলল, আমি আপনার সন্তানের কাছে আসিনি, আমার সন্তানের কাছে এসেছি। জনাব আজাদ আগা গোড়া পরক করলেন তাসিনকে। পরিপাটি হয়ে শ্বশুর বাড়িতে এসেছে, মুখ যথেষ্ট গম্ভীর করে রেখেছে। জামাতা যে একটু ধূর্ত আছে সেটাও তিনি চট করে বুঝে গেলেন। তিনিও কম যান না। কিতাব খুলে তাতে চোখ রাখলেন। নির্লিপ্ত কণ্ঠে বললেন, আপনার সন্তান এখনো দুনিয়াতে আসেনি, যখন আসবে তখন এসে তাকে নিয়ে যাবেন। তাসিনের এবার রাগে দাঁত লেগে আসছে। শ্বশুরের সাথে তো আর চেঁচামেচি হাঙ্গামা করা যায় না। তাই ধপ করে বসে পড়ল। গমগমে আওয়াজ তুলে বলল, আমার সন্তান দুনিয়ায় আসা পর্যন্ত তার দেখভাল করার অধিকার আমার আছে, আর সে ভূমিষ্ঠ হওয়ার পর তো অবশ্যই তাকে নিয়ে যাব। আমার মেয়ের কাছে যাওয়া ছাড়া আপনি যেভাবে পারেন আপনার সন্তানের যত্ন নিন। কথা ছিল আমি শর্ত ভঙ্গ করলে আপনার মেয়ে আপনার কাছে থাকবে, আমার সাথে ফিরবে না। কিন্তু তাতে এটা উল্লেখ ছিল না যে আমি এখানে এসে তার সাথে দেখা করতে পারবো না। ঠিক আছে, তাকে যেতে হবে না আমার সাথে, আমি আসবো এখানে। যতদিন আমার সন্তান এখানে থাকবে ততদিন আমিও এখানে আসা যাওয়া করব। চলন্ত চোখে তাকালেন জনাব আজাদ। তাসিন শ্বশুরকে জালে ফাঁসিয়ে দুর্বদ্ধ হাসল। জনাব আজাদ বললেন, আপনি যতই ছলচাতুরি করেন না কেন, মেয়ে আমি আপনার সাথে যেতে দেব না। ঠিক আছে, আপনার সন্তানের প্রতি আপনার যেমন অধিকার, আমার সন্তানের প্রতিও আমার ততটাই অধিকার। আরও একটা কথা বলে রাখছি, আজ আমাকে আমার সন্তানের কাছে আসার অধিকার থেকে বঞ্চিত করলে এক সময় আমিও আপনাকে নাতি নাতনির কাছে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করব। জনাব আজাদ বললেন, এমন কিছু শর্তে উল্লেখ ছিল না। আমি আমার সন্তানের কাছে আসতে পারবো না এমনটাও শর্তে উল্লেখ ছিল না। তাসিন ফলমূল সহ কয়েক পদের খাবার জিনিস নিয়ে এসেছে। জনাব আজাদ এবার সেদিকে তাকালেন। এগুলো আপনার জিনিস, আপনি নিয়ে যাবেন। তাসিন হেসে বলল, এগুলো আমার সন্তান খাবে। আপনার সন্তান এসব কিভাবে খাবে? তাসিন আবারও হাসল। তার মা খেলে তার খাওয়া হয়ে যাবে। আমার মেয়ে যার সাথে যাবে না তার কেনা খাবারও খাবে না। তাহলে আমার সন্তানও কারো কেনা খাবার খাবে না? আলহামদুলিল্লাহ, তার বাবার যথেষ্ট সামর্থ্য আছে। কথায় কুলিয়ে উঠতে পারছে না জনাব আজাদ।
গম্ভীর স্বরে বললেন, তার নানাকেও আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সে যদি তার নানার টাকায় কেনা খাবার খেতে পারে, তাহলে তার মাও তার বাবার টাকায় কেনা খাবার খেতে পারবে। আপনি আপনার সন্তানকে দেখতে আসতে পারবেন, তবে বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখেই চলে যাবেন। তাসিন চওড়া হেসে বলল। শুক্রিয়া। হুরাইনের ঘরের দিকে পা বাড়ালো সে। জনাব আজাদ গম্ভীর মুখে তাকিয়ে রইলেন তার যাওয়ার পানে। হুরাইন আজকাল বেশি বেশি কুরআন তিলাওয়াত করছে, দোয়া দরুদ বেশি বেশি আমল করার চেষ্টা করছে। এখনো বসে বসে কুরআন তিলাওয়াত করছে। তাসিন ভেতরে ঢুকে চুপচাপ মুগ্ধ হয়ে শুনে যাচ্ছে তার মধুর স্বর। হুরাইন আয়াত শেষ করে বিছানায় তাকালো। তাসিনকে দেখে ভারী চমকালো। এখানে তাকে আশা করেনি। এসেছে কিভাবে? তারও ভেতরে ভেতরে মন পুড়ছিল তাসিনের জন্য। তাসিন আর ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে বলল, থামলে কেন? আপনি এখানে কেন এসেছেন? আপনার তো এখানে আসার অনুমতি নেই। আমি তোমার কাছে আসিনি, আমার সন্তানের কাছে এসেছি। এখন আমার পাশে এসে তার সাথে আমাকে সময় কাটাতে দাও। হুরাইন সেই জায়গাতেই বসে থেকে তাসিনের গতিবিধি লক্ষ্য করছে। তাসিন নিচ থেকে উঠে এসে হুরাইনের পাশে পায়ের পাতায় ভর দিয়ে বসল। হুরাইন আগের তুলনায় অনেকটাই শুকিয়ে গিয়েছে। তাসিন কোমল স্বরে শুধালো, তুমি এমন শুকিয়ে যাচ্ছ কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তাই না? হুরাইন তীক্ষ্ণ স্বরে বলল, আপনি বলতে চাইছেন আমার বাবা আমাকে খাওয়াতে পারে না, তাই তো? তাসিন মিটি মিটি হেসে বলল, হ্যাঁ, তোরা কিভাবে করতে পারো? আমি ভাবতাম আমার রাগের কাছে কারো রাগ কোনোদিন পাত্তা পাবে না, অথচ আমি এখন তোমার রাগের কাছে পাত্তা পাই না। হুরাইন কুরআন মাজিদ নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে বলল, আমি মানুষের মতো অকাজে রাগ দেখাই না। তাসিন হুট করে তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। পিটপিট চোখে তাকালো হুরাইন। মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বলল তাকে, আমি এখন আমার আম্মা জানের সাথে কথা বলবো। আপনি কিভাবে জানেন যে মেয়ে হবে? আমি জানি না সে ছেলে না কি মেয়ে, তবে মন বলছে তোমার মতো একটা জান্নাত আসবে আমার ঘরে, তাকেও তোমার মতো মাদ্রাসায় পড়াবো। হুরাইন খোঁচা দিয়ে বলল, বাবা পুরোপুরি দিন পালন করে না আর মেয়েকে মাদ্রাসায় পড়ানোর চিন্তা ভাবনা করছে। হুরাইনের পেটে চুমু দিয়ে তাসিন বলল, ইনশাআল্লাহ আমি সবকিছু পেছনে ফেলে দিনের পথে এগিয়ে যাব, আর ভুল করলে তখন আমার আম্মাজান আর তার আম্মাজান মিলে শাসন করে শুধরে দেবেন। হুরাইন তাসিনকে সরিয়ে দিয়ে বলল, আমি তো যাবই না। কারো যদি মেয়ের প্রতি মায়া পড়ে যায় তখন আমার কাছে ফিরতে পারবে, আমি কিছুই মনে করব না। হুরাইন তাসিনের সুখ সুখ মুহূর্তে বলে উঠল, আপনার বাচ্চাকে আদর করা শেষ, এবার সরুন। হঠাৎ পেট গুলিয়ে উঠল। হুরাইন ছুটে ওয়াশরুমে ছুটে গেল। বমি করার শব্দ শোনা যাচ্ছে। পিছু পিছু তাসিনও ছুটে গেল। সে অস্থির হলেও বুঝে উঠতে পারল না কি করবে। ভাবল হুরাইনের হাত চেপে ধরে রাখলে তাকে সঙ্গ দিলে হয়তো তার ভালো লাগবে। তাই হুরাইনের এক হাত চেপে ধরল। বমি করতে গিয়ে অস্থির অবস্থা হুরাইনের। গলগল করে বমি করতে গিয়ে কথা বলতে পারছে না। বারবার হাত ঝাঁকিয়ে বোঝানোর চেষ্টা করছে, আমার হাত ছাড়ুন। তাসিন ভাবল তার হাত শক্ত করে ধরতে বলেছে। সেবার দুই হাত চেপে ধরল। তাসিন এমন কিছুর সাথে অভ্যস্ত না। গর্ভাবস্থায় মেয়েদের এমন বমি হয়ে থাকে এটা জানে, কিন্তু এই পরিস্থিতিতে কি করতে হয় তা জানে না। হুরাইন ঝাড়ি দিয়ে হাত সরিয়ে নিল। ভালো করে কুলি করে সোজা হয়ে দাঁড়ালো। তাসিন বলল, তুমি তো অসুস্থ, যেতে পারবে না, আমি কোলে তুলে নিয়ে যাচ্ছি। হুরাইন রাগী চোখে তাকিয়ে নিজেই হেঁটে চলে গেল। বমি করার সময় কোন পাগল রোগীর দুই হাত চেপে ধরে রাখে? বলদের মতন কাজকর্ম। এ আবার বাবা হওয়ার স্বপ্ন দেখছে। তাসিন বোকার মতন দাঁড়িয়ে রইল। রাগ দেখানোর কারণ বুঝে উঠতে পারল না। ফাবিহা জামা পরিবর্তন করে নিচে নামল। সবাই জানে শাবাব লুকিয়ে বিয়ে করে নিয়েছে। তার ফিরোজ আলম গিয়ে বউ নিয়ে এসেছেন বাড়িতে। জ্যাঠা শ্বশুর আর জেঠি শাশুড়িকে সালাম দেওয়ার পর শাবাবের জ্যাঠা হাতে টাকা গুঁজে দিলেন। ওর জেঠি একটা চেইন পরিয়ে দিলেন গলায়। যেহেতু শাবাবের বাবা মা ওনাদের পুত্রবধূ মেয়ে জামাইদের এভাবে উপহার দিয়েছেন, শাবাব তো ফিরোজ আলমের এক ছেলে, তার বউকে তো দিতেই হয়। পুরো দিন ওনাদের সাথেই কাটলো। তারা বিকেলে বিদায় নিলেন। সন্ধ্যায় সুরাইয়ার জন্য চা করে নিয়ে গেল ফাবিহা। আম্মা, আপনার চা। সুরাইয়া বললেন, যে আমার ছেলের মাথা ফাটিয়েছে আমি তার হাতের চা খাবো না, নিয়ে যাও। ফাবিহা সোজা সাপটা বলল, আপনার ছেলেও তো আমাকে গলা চেপে
আমাকে মেরে ফেলতে চাচ্ছিল। খ্যাক করে উঠলেন সুরাইয়া। আমার ছেলেকে তো হাজতে দিয়েছ। আমাকেও হাজতে রেখে আসুন আম্মা। বিড়বিড় করে বলল, অন্তত আপনার ছেলের সংসার করা থেকে বেঁচে যাই। সবাই তো আর তোমার মতো না। চা ঠান্ডা হয়ে যাচ্ছে আম্মা। সুরাইয়া রাগ করে কাপ নিয়ে ফেলে দিলেন। ফাবিহা প্রতিক্রিয়াহীন দাঁড়িয়ে রইল। তারপর কাপের ভাঙা টুকরো তুলে বেরিয়ে গেল। তুলিকে পাঠিয়ে দিল ফ্লোর পরিষ্কার করতে। মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করল শাবাবের। মা ছেলে দুজনেই এক। ঘরে যেতে সিগারেটের উৎকট গন্ধ নাকে লাগলো। নাক চেপে ধরল ফাবিহা। শাবাব রুমে বসে আয়েশ করে সিগারেট টানছে। ধোঁয়া উঠছে ঘরে। ফাবিহা খেয়াল করেনি শাবাব কখন এসেছে। তাকে এভাবে সিগারেট ফুঁকতে দেখে সকালের রাগ মাথা চাড়া দিয়ে উঠল। তিরিক্ষি মেজাজে বলল, সিগারেট খেতে হলে বাইরে গিয়ে খাও, এই ঘরে এসব চলবে না। শাবাব সিগারেটে আরো একটা টান দিয়ে ফাবিহার মুখে ধোঁয়া ছাড়ল। কেসে উঠল ফাবিহা। শাবাব জোয়ার শক্ত করে বলল, এটা আমার ঘর, গলা নামিয়ে কথা বলবে। এখানে আমি যা চাই তাই হবে। ফাবিহা ধারালো চোখে তাকালো। শাবাবের আঙ্গুলের ফাঁক থেকে সিগারেটের শেষ অংশ টেনে নিল। শাবাব হেসে বলল, কয়টা সিগারেট ফেলবে তো? কথা বন্ধ হয়ে গেল শাবাবের। হাতের মধ্যে জ্বলন্ত সিগারেট চিপে ধরেছে ফাবিহা। শাবাব দাঁতে দাঁত চেপে ফাবিহার হাত মুচড়ে ধরল। ফাবিহা ব্যথা পেলেও টু শব্দ করল না। দ্বিতীয়বার এমন সাহস করলে হাত ভেঙে ঘরে বসিয়ে রাখবো। ফাবিহার হাত ঝাড়ি দিয়ে আরেকটা সিগারেট ধরালো শাবাব। আদেশ করল, আমার জন্য চিনি ছাড়া 1 কাপ চা বানাও। ফাবিহা নিজের ফোন হাতে করে চুপচাপ বেরিয়ে এলো। এবার আর সাথে সাথে প্রতিক্রিয়া দেখালো না সে। রান্নাঘরে এসে দাগ হয়ে যাওয়া হাতের কয়েকটা ছবি তুলে নিল। তারপর মন দিল চা বানানোতে। শাবাব চা খেয়ে বেরিয়ে গেল। রাতে খাওয়ার সময় হলেও শাবাব এলো না। ফাবিহা শ্বশুরের সাথে একসাথে খেয়ে উঠে গেল। শাবাব খাক বা না খাক, কারো জন্য সে অপেক্ষা করতে পারবে না। খেয়ে ঘুমিয়েও পড়ল। সুরায়া বকাবকি করলেও কান দেয়নি। ওনার ছেলের জন্য কি সে এখন না খেয়ে বসে থাকবে? শাবাব ফিরল 11টার পর। দরজা খুললেন সুরাইয়া। ছেলেকে বেড়ে খাওয়ালেন, সাথে ফাবিহার কর্মকাণ্ডের কথা উল্লেখ করলেন। ফাবিহা তার জন্য অপেক্ষা করেনি, এতে শাবাবের ভাবান্তর হলো না। সেও চুপচাপ খেয়ে ঘরে গেল। ফাবিহার পাশে বিছানায় বসে একটা সিগারেট ধরালো। শুকটা দিতে দিতে সরু চোখে ফাবিহাকে পর্যবেক্ষণ করলো। কম্বলের বাইরে হাত দুটো বেরিয়ে আছে, ডান হাত লাল হয়ে আছে। হাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও ঢুকে পড়ল কম্বলের নিচে। চোখে ঘুম ভিড় করেছে। একই বিছানায় এত কাছাকাছি থাকার পরও দুজনের মনে যোজন যোজন দূরত্ব। ঘুমের ঘরে ফাবিহার সেই ডান হাত শাবাবের পিঠের নিচে পড়ল। প্রথমে টের না পেলেও হাত যখন ঝিমঝিম করে উঠল তখন হাত টান দিল ফাবিহা। হাত বের করতে না পেরে ঘুম ভেঙে গেল তার। শাবাবের পিঠের নিচে হাত দেখে ওকে ধাক্কা দিল। আমার হাত ছাড়ো। শাবাব নড়ে চড়ে উঠল। হাত বের করে নিল ফাবিহা। আবারও গভীর ঘুমে হারিয়ে গেল শাবাব। ফাবিহা দীর্ঘ শ্বাস ছেড়ে ঘুমানোর প্রস্তুতি নিল। কিন্তু এখন আর ঘুম আসছে না। তার চিন্তা সে কিভাবে এখান থেকে বের হতে পারবে। শাবাবের সাথে সংসার করা কিছুতেই সম্ভব নয়। সকলে একসাথে বসে নাস্তা করছে। ফাবিহা ফিরোজ আলমের উদ্দেশ্যে বলল, বাবা, আমি পড়াশোনা কন্টিনিউ করতে চাই। অবশ্যই তুমি পড়াশোনা করবে। শাবাব খেয়ে চলেছে এক মনে। ফাবিহা সৌজন্য হেসে বলল, ধন্যবাদ, আমি আজ একবার ক্লাসে যেতে চাচ্ছি। শাবাব, অফিস যাওয়ার সময় বৌমাকে নিয়ে যেও। শাবাব ফাবিহার উদ্দেশ্যে বলল, তৈরি হয়ে নিও তাড়াতাড়ি। ফাবিহা বলল, আমি একা চলে যেতে পারবো। ফিরোজ আলম বললেন, একা কেন যাবে? দুজন একসাথে চলে যাও। শাবাব তোমাকে নামিয়ে দিয়ে অফিসে যাবে, তখন আর কোনো চিন্তা থাকবে না। দুজনের মাঝে কি চলছে ফিরোজ আলম জানেন না। তিনি শুধু চাইছেন তাদের মাঝে একটা বোঝাপড়া হোক। ফাবিহার কথা না বাড়িয়ে খেয়ে নিল। শাবাব অপেক্ষা করছে গাড়ি নিয়ে। ফাবিহা বেরিয়ে এসেছে। ড্রাইভিং সিট থেকে তাকিয়ে রইল শাবাব। ফাবিহা কাছাকাছি আসতেই চোখ সরিয়ে নিল। বিয়ের পর ফাবিহার জন্য কোনো শপিং করা হয়নি। ফাবিহাকে ভার্সিটির সামনে নামিয়ে দিল। আসার পথে দুজনের মাঝে একদণ্ড কথা হয়নি। পেছনে না তাকিয়ে ভেতরে চলে গেল ফাবিহা। শাবাব যেতে নিয়েও কিছু একটা নজরে পড়ায় গাড়ি থেকে নেমে গেল। তাদের বিয়ের খবর এখনো গোপন রয়েছে। ফাবিহা হাঁটতে হাঁটতে সুমনের সামনে পড়ল। পাশ কাটিয়ে যেতে নিতে সুমন পথ আগলে দাঁড়ালো। বিশ্রী ভঙ্গিতে হেসে বলল, নাগর, কে দেখি ভালোই পটিয়েছ। আমাকে এসে মারধর করে গিয়েছে। ফাবিহা কিছু না বুঝতে পেরে বলল,
মানে? সুমন খপ করে ফাবিহার হাত চিপিয়ে ধরে বলল, তোমার নাগর কয়টা? আমি তো শাবাবের কথাই বলছি। তোর জ্বালা মিটিয়েছিস, এবার আমার জ্বালা মেটাবি। ফাবিহা হাত ছাড়ানোর চেষ্টা করে দাঁতে দাঁত চেপে পড়ল। হাত ছাড়ো বলছি। না ছাড়লে কি করবি তুই? ফাবিহা থুতু ছুঁড়ে মারল সুমনের মুখে, সাথে সাথে চোখ বন্ধ করে নিল সুমন। হাত দিয়ে মুখ পরিষ্কার করে তাকালো, তার চোখ টকটকে লাল। হাত উঠানোর আগেই তার মুখে খুশি এসে পড়ল। 2 কদম পিছিয়ে গেল সে। শাবাব তার হাত থেকে ফাবিহার হাত ছাড়িয়ে নিল, আঙুল তুলে শাঁসিয়ে বলল, পরের বার মাটিতে ফুতে ফেলবো, মাইন্ড ইট। সুমন বলল, তুই তো এক মাল, এতদিন শেখে দেখিস না, এখনো খাস নাকি এই মাল? ফাবিহা রাগে শরীর কাঁপছে। শাবাব তার গতিবিধি লক্ষ্য করে শান্ত গলায় বলল, ক্লাসে যাও তুমি, আমি দেখছি ওকে। ফাবিহা যাচ্ছে না। সে শাবাব সুমন দুজনকে সমান দোষী মনে করে। শাবাবের জন্যই তো সুমন তার পেছনে পড়েছে। শাবাব আবারও বলল, যাও ফাবিহা। সুমন এই ফাঁকে শাবাবকে আক্রমণ করে বসল। দুজনের মাঝে তুমুল মারামারি চলছে। ফাবিহা বুঝে উঠতে পারল না কি করবে। কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না, এমন হলে খুনাখুনি হয়ে যাবে। শেষে ফাবিহা শাবাবকে টেনে সরানোর চেষ্টা করল। খেপা ষাঁড়কে একা থামানোর সাধ্যই তার নেই, তবু 2 হাতে পেছন থেকে টেনে ধরল তাকে। ছাড়ো শাবাব। আপনা আপনি সুমনের কাছ থেকে আলগা হয়ে এলো শাবাব। সুমন আবার তেড়ে আসলো। শাবাব এগিয়ে যেতে নিতেই ফাবিহা তাকে আবারও টেনে ধরল। নিজের কোমরের কাছে ফাবিহার হাত দুটোর দিকে তাকাচ্ছে বারবার। রাগে ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, তুমি ক্লাসে যাও, আমি যাচ্ছি। ফাবিহা ক্লাসের দিকে এগিয়ে যেতেই শাবাব সুমনের উদ্দেশ্যে বলল, দিকে চোখ দিবি না, তোর যা ইচ্ছে তুই কর, শুধু ওদিকে চোখ দিলে ভালো হবে না। সুমনের হাসি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে সে শাবাবের কথায় কান দিচ্ছে না। শাবাব ঠান্ডা মাথায় বলল, তোর সাথে আমার এখন আর লেনা দেনা নেই, আমি তোর কোনো কাজে হাত দিচ্ছি না। তাহলে তুই কেন এখনো পুরনো শত্রুতা ধরে বসে আছিস? কি চাইছিস তুই? সুমন গাল চুলকে তীক্ষ্ণ স্বরে বলল, মেয়েটার প্রতি তোর এত ইন্টারেস্ট কেন? তুই ওর পিছু ছেড়ে দে। ছাড়তে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা বড্ড তেজি, আমার রাগ বাড়িয়ে দিয়েছে, তাই ওর তেজ কমানো ছাড়া আমি থামছি না। শাবাব শক্ত গলায় বলল, ওর পরিচয় জানিস? সুমন বিদ্রুপ হেসে বলল, তোর খেয়ে ছেড়ে দেওয়া মাল। কষিয়ে আরেকটা থাপ্পড় পড়ল সুমনের গালে। শাবাব হিম শীতল কণ্ঠে বলল, ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না, কিন্তু এখনও আমার স্ত্রী, তাই যা করবি ভেবে চিনতে। শাবাব ঘড়ি দেখে গাড়িতে গিয়ে বসল। সুমন চমকে উঠল, থাপ্পড়ে নয়, শাবাবের কথা শুনে। শাবাব ড্রাইভ করতে করতে ভাবনায় ডুবে গেল। সুমনের ফাবিহাকে এভাবে উত্তক্ত করা তার ভালো লাগেনি। সে কিছুতে এটা একসেপ্ট করতে পারছে না। সেও তো ফাবিহার ইচ্ছার বিরুদ্ধে বারবার তাকে উত্তক্ত করেছে। নিজের কাছে নিজেই ছোট হয়ে এলো। সুমন আর নিজের মাঝে তফাৎ খুঁজে পেল না। অফিসের সামনে গাড়ি থামিয়ে গম্ভীর হয়ে হেঁটে গেল ভেতরে। আমাদের বাসায় নতুন সদস্য আসছে, এই খুশি তোমার উপভোগ করার কথা ছিল, কিন্তু অন্য কেউ তা উপভোগ করছে। ফাবিহা বলল, এসব বাদ দিনিসি, যার ভাগ্যে যে লেখা আছে সে শত বাধার পরও জীবনে আসবেই। আমি এখন আর আফসোস করি না। তবে নতুন সদস্য আসছে শুনে খুশি হলাম। আমি বিকেলে এক ফাঁকে এসে দেখে যাব ভাবিকে। সে তো তার বাবার বাসায়। ও, তুই গিয়েছিস দেখতে? না। নাম্বার দিতে পারবি? কথা বলবো। আচ্ছা, আমি পাঠাচ্ছি। ফাবিহা ভাবলো নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা কাউকে জানাবে না। কিছুদিন পর তো সে শাবাবের কাছ থেকে আলাদা হয়ে যাবে, তবু অবুঝ মন তো উসখুস করছে। জড়তা নিয়ে বলল, আমার বিয়ে হয়ে গেছে নিশি। নিশি বিস্মিত হয়ে মৃদু চিৎকার দিল, কি কি বলছো এসব? কবে, কখন? জানালেও না। ফাবিহা দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল, জানানোর সুযোগ ছিল না, পরিস্থিতির কারণে জানাতে পারিনি। হুট করে বিয়ে। তুই নাম্বার পাঠিয়ে দে। নিশি আফসোস করছে, ইস, নিজের ভাইয়ের বিয়েতেও আনন্দ করতে পারিনি। ভেবেছিলাম তোমার বিয়েতে চুটিয়ে মজা করব। ফাবিহা তাচ্ছিল হাসল। বিয়ে নিয়ে তো তারও কত স্বপ্ন ছিল, সবকিছু কি আর পূরণ হয়? বলল, হ্যাঁ রাখছি, আমার বাসে যেতে হবে। নিশি মন খারাপ করে বলল,
ঠিক আছে, ভালো থেকো। নিশির কল কাটার 5 মিনিটের মাথায় আবার কল এসে পড়ল ফাবিহার। রিসিভ করতে শাবাব বলল, কখন ছুটি হবে? সেটা জেনে তুমি কি করবে? তোমার বাসায় পৌঁছে দেওয়ার জন্যই জিজ্ঞেস করেছি। আমি একাই যেতে পারি শাবাব, প্লিজ এসব অভিনয় করে ভালো সাজার চেষ্টা করো না, আমাদের পথ আলাদা। শাবাবের মেজাজ খারাপ হয়ে গেল। সে কিছু না বলে কল কেটে দিল। সুমন একা পেয়ে আবার কিছু করে না অবশ্য, এই ভেবে পরক্ষণে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ভার্সিটির কাছাকাছি যেতেই ফাবিহাকে রিকশায় দেখল সে। শান্ত হয়ে পেছন পেছন গাড়ি নিয়ে আসলো। ফাবিহাকে বাসার সামনে নামতে দেখে দূর থেকে আবার ফিরে গেল। সে যা করেছে এরপর চায় না তার জন্য ফাবিহার আর কোনো ক্ষতি হোক। তুলি বসে বসে আচার খাচ্ছে, সুরাইয়া তাকে বকাবকি করছে। রান্নাঘরে সব এলোমেলো হয়ে পড়ে আছে। সব জমিদারের বেটি এসে আমার কাছে পড়ে, একজন গিয়ে উঠেছে ভার্সিটিতে, আর একজন বসে বসে আচার খাচ্ছে, আমি হলাম দাসী। বকতে বকতে সব কাজ গুছিয়ে নিলেন। এসে তুলিকে চেঁচিয়ে ডাকলেন, জমিদারের বেটি, আচার খাওয়া হলে এবার ভাত গিলতে আসুন। তুলি বিরক্ত হয়ে বলল, খালাম্মা, আমি তো কইতাছি আচার খাইয়েই সব কাম কইরা দিমু, আপনি করতে গেলেন কেন? আমার প্রেসার বাড়াবি না। ফাবিহা বাড়িতে ঢুকলো। সুরাইয়া তাকে দেখে বললেন, তুলি সবাইকে তাড়াতাড়ি খেতে আসতে বল। ফাবিহা বলল, আমার দেরি হবে আম্মা, গোসল করে তারপর খাবো, আপনারা খেয়ে নিন। সুরাইয়া থমথমে মুখে বসে রইলেন। ফাবিহা গোসল করে খেতে এসে দেখল সুরাইয়া আর তার তুলি বসে আছে, সামনে খাবার। সে অবাক হয়ে বলল, আপনারা খাননি এখনো? তুলি মুখ টিপে হাসল। সে ভাবে তার খালাম্মার মাথায় গন্ডগোল আছে, নয়তো কি এমন করে। তার সাথে সব সময় কাটকাট করে, আবার নিজে গিয়ে আগ বাড়িয়ে কাজ করে ফেলে। খাবার সময় ডেকে ডেকে খাওয়ায়। এটা শুধু তার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই তিনি এমন। ফিরোজ আলমের সাথেও কিছু নিয়ে ঝগড়া হলে তার যত্ন নিতে ভুলবেন না, তবে কথায় কথায় খোঁচা দেবেন। ফাবিহার দিকে প্লেট বাড়িয়ে দিল তুলি। ফাবিহা বসে পড়ল, আর চোখে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে খাওয়াই মনোযোগ দিল। খাওয়া শেষ করে সে সব কিছু সুরাইয়া তুলিকে খ্যাক করে উঠে বললেন, এই তুলি, কাজ পড়ে আছে, চোখে দেখিস না। তুলি পা টিপে টিপে ফাবিহার সাথে কাজে হাত লাগালো। ফাবিহা বলল, এটুকু আমি করতে পারবো, তুমি যাও। শাবাব বাড়ি ফিরলেও কথা বলল না ফাবিহার সাথে। ফাবিহাও বলল না। হুরাইনের নম্বরে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ফাবিহা, নিশির খালাতো বোন। হুরাইন চিনতে পেরে উচ্ছ্বসিত গলায় বলল, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? বাবু কেমন আছে? হুরাইনের মৃদু হাসির শব্দ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনার সাথে দেখা করার ইচ্ছা হচ্ছে। বিয়ের পর দিন যে দেখা দিয়ে চলে গেলেন আর এলেন না, আমাদের বাড়িতে আসুন। ফাবিহা হেসে বলল, আমি এখন শ্বশুর বাড়িতে ভাবি। আপনার বিয়ে হয়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ, তাহলে আপনার স্বামীকে নিয়ে আসুন। শাবাব তীক্ষ্ণ চোখে কখন থেকে তাকিয়ে আছে ফাবিহা কার সাথে হেসে হেসে কথা বলছে। স্বামীর কথা বলাই ফাবিহা চুপ করে গেল। কথা ঘোরানোর চেষ্টা করে বলল, নিজের যত্ন নিচ্ছেন তো ভাবি? সবাই যত্ন নিচ্ছে। অন্যদিন কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতে গিয়ে ফাবিহা জিজ্ঞেস করল, আচ্ছা ভাবি, কি করলে সুখী হওয়া যায়? হুরাইন কিছু বুঝলো কিনা সেটা আন্দাজ করা গেল না, কেবল বলল, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত আর আল্লাহর কাছে সবকিছু চাইবেন আপু। ফাবিহা অস্থির গলায় বলল, যদি কখনো মনে হয় আমি নিজের জীবন নিয়ে সুখী না তাহলে? হুরাইন ধরেই নিল ফাবিহা হয়তো এখনো তাসিনের ব্যাপারটা নিয়ে ভাবে। সে মুচকি হেসে বলল, আল্লাহ যাকে যার জন্য সৃষ্টি করেছেন তার সাথেই তার জীবন জুড়বে। তিনি যা করেন মানুষের ভালোর জন্যই করেন, তাই ধৈর্য ধারণ করা উচিত। ফাবিহা বলল, পরে আবার বিরক্ত করবো আপনাকে। যখন তখন স্মরণ করতে পারেন, আমি বরং খুশি হব। কথা শেষ করে ঘরে ঢুকলো ফাবিহা। শাবাব ফোনে মনোযোগ দিয়েছে, যেন এতক্ষণ সে ফাবিহার দিকে তাকায়নি। ফাবিহাও নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল। নীরবতা ভেঙে শাবাব বলল, কাল তোমার জন্য শপিং করে নেও, এখানে ওয়ালেট রাখা আছে।
ফাবিহা শান্ত গলায় বলল, আমার জামা কাপড় আছে। সেটা থাকতেই পারে, বিয়েটা যেভাবে হোক তোমাকে কিছু দেওয়া হয়নি। আমি তোমার কাছ থেকে কিছু আশাও করি না। শাবাব তপ্ত শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ সরি। চোখ উল্টে তাকালো ফাবিহা, জিজ্ঞেস করল, কিসের জন্য? তোমার সাথে যা যা হয়েছে সব কিছুর জন্য সরি। ফাবিহা ঠান্ডা গলায় বলল, সরি বললে কি সব সমাধান হয়ে যাবে? সব আগের মতো হয়ে যাবে? আমি জানি কিছুই ঠিক হবে না। তুমি আমার জেদ ছিলে, সেজন্য আমি যে কোনোভাবে তোমাকে নত করতে চেয়েছিলাম। আমি ক্ষমা চাইছি। ক্ষমা মন থেকে আসে শাবাব। আমি চাইলে নিজের সাথে করা তোমার নিজ কাজগুলো ভুলে পারি একদম। তুমি কি কি করেছো আমার সাথে, আমি সব কিছু ভুলে গিয়ে নিজের মতো করে আবার সবটা শুরু করতে চেয়েছি। ফুপুর বাড়ি থেকে আসার পর তুমি আবারও সবটা তছনছ করে দিলে। তোমার কাছে যেটা বিয়ে মনে হয় সেটা আমার কাছে বিয়ে নয়। আমার মনে হয় নিজের ইজ্জত বেঁচে দেওয়া হয়েছে। সেদিন তুমি যা করলে, মানুষ যা যা ব্যবহার করলো, তাতে আমার ওটাকে আর বিয়ে মনে হয়নি। তোমার কারণে সুমন আমার পেছনে পড়েছে, আমাকে মাল সম্বোধন করছে। তোমার খেয়ে ছেড়ে দেওয়া মাল, যাকে তুমি এখনো ছেঁকে দেখো একদম। এত কিছুর মূল্য কিভাবে চোখাবে শাবাব? একটা সরি দিয়ে? ফাবিহার গলা শান্ত হলেও সুরে তাচ্ছিল্য। শাবাব দৃষ্টি নিচু করে রেখেছে, নিস্তেজ গলায় বলল, তুমি কি চাও? তুমি ভালো করেই জানো। ঠিক আছে, তুমি কালই চলে যেতে পারো। শাবাবের কথা বিশ্বাস হচ্ছে না ফাবিহার, সন্দিহান গলায় বলল, তুমি আমার সাথে মজা নিচ্ছ? আমি তোমায় চিনি শাবাব, তুমি এক মুখে দুই কথা বলো। শাবাব বলল, আমি কসম করেছিলাম তোমার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বো, আমি সেটা করেছি। এবারও চাই তুমি আগের মতো নিজের জীবন নিয়ে খুশি থাকো। ফাবিহার বুক থেকে ভারী পাথরটা নেমে গেল। উৎফুল্ল চোখে বলল, আমাদের তো কাগজে কলমে বিয়ে হয়নি, তাহলে মুখে ডিভোর্স দিয়ে দিও। শাবাব থমকে গেল। ফাবিহাকে বিয়ে করার কথা সে কখনো কল্পনা করেনি। হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের জীবন জুড়ে গেল। দুজনের কেউই কাউকে চায়নি, তবুও শাবাব যেন বাধা পাচ্ছে। সে মলিন হেসে বলল, যেখানে মন থেকে কেউ কবুলই বলেনি সেখানে ডিভোর্স আবার কি? ফাবিহা বলল, আমি কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। আশা করছি তুমি আর আমার সামনে আসবে না। আসবো না। রাতে ফাবিহার ভালো ঘুম হলো। সকালে সে সব গুছিয়ে নিচে নামলো। সুরাই আর ফিরোজ আলম দুজনে একসাথে জিজ্ঞেস করলেন, তোমরা কোথাও যাচ্ছ? শাবাব বলল, ফাবিহা চলে যাচ্ছে ওর বাড়ি, আমরা একসাথে সংসার না করার সিদ্ধান্ত নিয়েছি। ফিরোজ আলম সুরাইয়া তুলে তিনজনে বিস্ফোরিত চোখে তাকালেন।